যখন আমেরিকা প্রথম পরমাণু বোম তৈরি করে তারা মনে করেছিল এখন থেকে তারাই পৃথিবীতে একা রাজত্ব চালাবে, কিন্তু তাদের ধারণা ভুল ছিল। তাদের পরমাণু বোমের ধামাকায় এমন এক ভয়ানক রেস শুরু হয়ে যায়, যা বর্তমানে 10টা এমন দেশ রয়েছে যাদের কাছে এই পরমাণু বোম তৈরির কোড রয়েছে। এদের মধ্যে কিছু দেশ একে অপরকে সাহায্য করে, আবার কিছু দেশ চুরি করে, আবার কেউ অনেক দূরে নীরব মরুভূমিতে আন্ডারগ্রাউন্ডের ভেতর বসে পৃথিবীর সবথেকে ভয়ানক বোমটাকে বানিয়ে ফেলে। আমরা আজকের ভিডিওতে জানবো কিভাবে 10টা দেশ একে অপরের আক্রমণের হাত থেকে বাঁচতে পৃথিবীর সবথেকে ভয়ানক টেকনোলজিকে বানিয়ে ফেলে। আর জানবো সেই সব দেশ যারা পরমাণু তৈরির একদম কাছাকাছি চলে গিয়েছিল। আর জানবো সেই সব দেশকে যারা খুব জলদি পরমাণু বোম তৈরি করে ফেলতে চলেছে। যেখানে 80 বছর আগে কয়েকটা পরমাণু বোমের অস্তিত্ব ছিল, বর্তমানে প্রায় 12,000-এরও বেশি পরমাণু বোম রয়েছে। এদের মধ্যে কিছু অ্যাটাক করার জন্য প্রস্তুত রয়েছে, আবার কিছু স্টোরেজে রাখা আছে, আবার কিছু রিটায়ার্ড হয়ে গেছে। কিন্তু এই ভয়ানক অস্ত্র তৈরির কাহিনী সূত্রপাত হয় জার্মানে 1938 সালে, যখন জার্মান বিজ্ঞানীরা প্রথম নিউক্লিয়ার ফিউশন প্রযুক্তি আবিষ্কার করে। তারা জানতে পারে অ্যাটমকে ভেঙে চেইন রিঅ্যাকশনের মাধ্যমে একটা বিশাল অ্যামাউন্টের শক্তি রিলিজ করা যেতে পারে। আর এই আবিষ্কারটাই বিজ্ঞানীদের হতবাক করে দেয়। পরের বছর জার্মান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন আমেরিকাকে সতর্ক করে দেয় যে এই টেকনোলজির সাহায্যে এক ভয়ানক অস্ত্র আবিষ্কার হতে পারে। কিন্তু আমেরিকা অতি গোপনে এই প্রজেক্টের উপর কাজ শুরু করে দেয়, যার নাম ম্যানহাটন প্রজেক্ট। এটা ছিল একটা বিশাল প্রজেক্ট যেখানে আমেরিকা, ব্রিটেন আর কানাডার বিজ্ঞানীরা উপস্থিত ছিল। সেই সময় এই প্রজেক্টের জন্য আমেরিকা পুরো জিডিপির প্রায় 1% এই একটা প্রজেক্টের উপরেই খরচ করে ফেলে। এই সময় হিটলার একটার পর একটা করে দেশকে ক্যাপচার করে যাচ্ছে, আর এই ভয়ে আমেরিকা এই প্রজেক্টটাকে এত সিরিয়াস নেয়। কিন্তু 1945 সালে হিটলার হেরে যায় আর জার্মান আত্মসমর্পণ করে নেয়। এরপর 2 আগস্ট 1945 সালে পোস্টড্যাম কনফারেন্সে আমেরিকার প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান, স্ট্যালিন আর ইউকের প্রেসিডেন্ট উইনস্টন চার্চিল জার্মানির ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছিল। ঠিক এই মিটিংয়ে ট্রুম্যান একটা গোপন মেসেজ পায়, নিউ মেক্সিকোর মরুভূমিতে তাদের পরমাণু বোমের টেস্ট সফল হয়েছে। এর অর্থ আমেরিকা পৃথিবীর সবথেকে ভয়ানক হাতিয়ার তৈরি করে ফেলেছে। ট্রুম্যান স্ট্যালিনকে পরে জানায় যে তারা একটা ভয়ঙ্কর বোম জাপানের বিরুদ্ধে ব্যবহার করার পরিকল্পনা করছে। কিন্তু স্ট্যালিন অলরেডি এই প্রজেক্টের ব্যাপারে জানতো, কারণ এই প্রজেক্টের ভেতর সোভিয়েত গোয়েন্দারা ছিল। কিন্তু তারপরেও সে কিছু না জানার ভান করে। পরের মাসে আমেরিকা জাপানে 2টো পরমাণু বোম ফেলে, আর জাপান বাধ্য হয়ে সারেন্ডার করে নেয়। আর সেই সাথে সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। এই বোমের আগুন গর্জে ওঠার সাথে সাথে আরো একটা নতুন রেস শুরু হয়ে যায়, পরমাণু বোম তৈরির রেস। দ্বিতীয় দেশ হিসাবে এই প্রতিযোগিতায় নাম লেখায় সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েতরা তাদের রিসার্চে 1941 সালের মধ্যে শুরু করে দেয়। যখন আমেরিকা আর ব্রিটেনের বিজ্ঞানীরা হঠাৎ নিউক্লিয়ার ফিজিক্সের পেপারকে পাবলিশ করা বন্ধ করে দেয়, তখন থেকেই তাদের সন্দেহ হয়েছিল। কিন্তু জাপানে পরমাণু হামলার ভয়ানক ধ্বংসাত্মক দৃশ্য দেখে তারা আরো কাজের গতিকে বাড়িয়ে দেয়। সোভিয়েত গোয়েন্দারা অলরেডি ম্যানহাটন প্রজেক্টে উপস্থিত ছিল। তারা ব্লুপ্রিন্ট, ডায়াগ্রাম, টুকরো টুকরো বৈজ্ঞানিক ডিটেল সবকিছুকেই মস্কোর একটি গোপন লোকেশনে সেন্ড করতে থাকে। আর হিরোশিমা ঘটনা 4 বছর পর 29 আগস্ট 1949 সালে সাকসেসফুলি সোভিয়েত ইউনিয়ন RDS-1 টেস্ট করে কাজাকিস্তানে, আর আমেরিকার একাধিপত্যের অহংকারকে চূর্ণ করে দেয়। আর এই বোমের ধামাকাটাও ছিল ঠিক সেম জাপানে ফেলা পরমাণুর মতোই। তবে আমেরিকা যেমন এই বোমটাকে বানাতে ওপেনহাইমারের মতো বিজ্ঞানী ওপেন সায়েন্টিফিক রিসার্চের উপর নির্ভর ছিল, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন গুপ্তচর বৃত্তির উপর নির্ভর ছিল। এরা বোমের ডিজাইন থেকে শুরু করে সমস্ত ক্লাসিফাইড ডেটাকে শেয়ার করে, আর এই চুরি করা ইনফরমেশনের কারণেই তারা এই বোমটাকে বানাতে সক্ষম হয়। যখন আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন বোম বানানোর রেসে ব্যস্ত ছিল, ঠিক সেই সময় আরো একটা শক্তিশালী দেশ এই ক্লাবে জয়েন হওয়ার জন্য প্রস্তুত নিতে থাকে, ব্রিটেন। আপনি হয়তো ভাবছেন আমেরিকা ব্রিটেনের খুব ভালো বন্ধু, কারণ তারা দুইজনে একসাথে প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ লড়াই করেছিল, তাই ন্যাচারালি তারা তাদের মিত্রকে শক্তিশালী হতে সাহায্য করবে। কিন্তু আপনার ধারণা ভুল। 1945 সালে আমেরিকা সাকসেসফুলি বোম বানানোর পরেই তারা তাদের নিউক্লিয়ার টেকনোলজিকে গোপন রাখে। তারা তাদের কোনো মিত্র জোটকেই এই টেকনোলজি শেয়ার করবে না বলে স্পষ্টভাবে জানিয়ে দেয়। কিন্তু ব্রিটেন অতটা বোকা নয়। ইনফ্যাক্ট তারা আমেরিকার আগেই এই নিউক্লিয়ার বোম বানানোর জন্য সিক্রেট একটি প্রোগ্রাম চালু করে, যার নাম টিউব অ্যালাইজ। এই প্রোগ্রামে জার্মান, অস্ট্রেলিয়া আর পলিশ বিজ্ঞানীরা ব্রিটেনকে বোম বানানোর জন্য সাহায্য করছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেন দুর্বল হয়ে যায়। তাদের কাছে প্রজেক্টটাকে চালানোর জন্য যথেষ্ট পয়সা ছিল না, কিন্তু তাদের নিয়ন্ত্রণে ছিল বিশাল ইউরেনিয়ামের ভান্ডার। তারা জানতো আমেরিকা তাদের কোনোভাবেই সাহায্য করবে না, তাই তারা একাই এই প্রজেক্টটাকে যেন তেন প্রকারে চালু রাখে। তারা অস্ট্রেলিয়ায় একটা গোপন ট্রেনিং গ্রাউন্ড বিল্ড করে, আর 1952 সালে সোভিয়েত ইউনিয়নের বোম বানানোর 3 বছর পরেই তারা সাকসেসফুলি পরমাণু বিস্ফোরণ ঘটাতে সফল হয়। এখন পরমাণু বোম কেবল সুপার পাওয়ারদের একমাত্র শক্তিশালী হাতিয়ারই নয়, বরং এটা হয়ে যায় দেশকে বাঁচিয়ে রাখার একমাত্র টুল। আর এই উপলব্ধিটাই ফ্রান্সকে বোম বানানোর জন্য বাধ্য করে। 1950 দশকের শেষের দিকে ফ্রান্স যথেষ্ট শক্তিশালী দেশ ছিল। বিশ্বের বিভিন্ন দেশে তাদের উপনিবেশ ছিল, তাদের শক্তিশালী মিলিটারি ছিল। একটা সময় তারাও ব্রিটেনের মতো বিশ্বে দাপিয়ে বেড়াতো। কিন্তু তাদের কাছে একটা জিনিস নেই, পরমাণু বোম। 1956 সালে মিশরে সুয়েজ ক্রাইসিস ঘটে, আর এই সময় থেকে ফ্রান্স কঠিন সত্যটাকে উপলব্ধি করতে পারে, পরমাণু অস্ত্র ছাড়া তাদেরকে কেউ পাত্তা দেবে না। আসলে মিশরের নেতা গামাল আব্দুল নাসের সুয়েজ খালকে জাতীয়করণ করে দেয়। এই জায়গাটা বাণিজ্য আর তেলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল, তাই তারা প্ল্যান করে ইসরায়েলের সাহায্যে মিশরে অ্যাটাক করবে। কিন্তু তাদের এই প্ল্যানটাকে আমেরিকা প্রেসার দিয়ে থামিয়ে দেয়, আর এই ঘটনাটা ছিল ফ্রান্সের জন্য খুবই লজ্জাজনক। এই অপমানের পর ফ্রান্সের প্রেসিডেন্ট চার্লস ডিগেল ঠিক করে ফ্রান্সকে আবারও আগের মতো বিশ্বের শক্তিশালী দেশ হিসাবে থাকতে হলে প্রয়োজন পরমাণু অস্ত্র। তাই তারা নিজেরাই একটা নিউক্লিয়ার প্রোগ্রাম চালু করে। তাদের আফ্রিকান কলোনি দেশ ম্যাডাগাস্কার, গ্যাবন থেকে ইউরেনিয়াম আনা শুরু করে, আর 1960 সালের মধ্যে তারা পরমাণু বোম রেডিও করে ফেলে, আর গোপনে আলজেরিয়ার ডেজার্টে গিয়ে এটাকে টেস্ট করে। যখন এটা বিস্ফোরণ হয়, এর পাওয়ার ছিল বহুগুণ বেশি, এমনকি হিরোশিমা, নাগাসাকির থেকেও শক্তিশালী। এই বিস্ফোরণের মধ্য দিয়ে তারা আমেরিকাকে একটাই বার্তা পাঠায়, এখন থেকে তারা আর কারো প্রেসারকে তোয়াক্কা করবে না। এই লিস্টের 5ম স্থানে রয়েছে চীন। চীন আমেরিকাকে ভয় পেত,
পেত। এই কারণে তারা তাদের নিজেদের নিরাপত্তার জন্য পরমাণু তৈরি করতে চেয়েছিল। শুরুর দিকে সোভিয়েত ইউনিয়ন তাদের সাহায্য করেছিল। তারা চীনকে ব্লুপ্রিন্ট, ট্রেন ইঞ্জিনিয়ার আর টুকরো টুকরো ডিটেল সমস্ত কিছু শেয়ার করেছিল। এই সময় সোভিয়েত ইউনিয়ন চীনকে একটি মিত্র দেশ হিসাবে দেখত। কিন্তু যখন সোভিয়েত লিডার ক্রুশ্চেভ স্টলিনের কঠোর নীতির সমালোচনা শুরু করে আর আমেরিকার প্রতি নরম মনোভাব দেখায়, তখন চীনের লিডার মাও জেডং তার নীতিকে সমালোচনা শুরু করে দেয়। এর ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যায়। ফলে রাশিয়া চীন থেকে তাদের সব ধরনের সাহায্য আর বিজ্ঞানীদের সরিয়ে নেয়। কিন্তু মাও জেডং থেমে থাকেনি। তারা বিশ্বের নজর এড়িয়ে চীনের একটি হ্রদ লবনুরে এই প্রোগ্রামটাকে চালিয়ে যায়। আর 16 অক্টোবর 1964 সালে এখানেই তারা প্রথম বোমের বিস্ফোরণ ঘটায় আর গোটা বিশ্বকে হতবাক করে দেয়। এই লিস্টে 6 নম্বর দেশটা হলো ইসরায়েল। এমন একটা দেশ যার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে অস্তিত্ব ছিল না। ইসরায়েলের নিউক্লিয়ার ক্লাবে জয়েন হওয়ার পেছনের স্টোরি জানতে হলে 1950 সালে যেতে হবে। সেই সময় হলোকাস্টের সেই ভয়ানক দৃশ্য তখনও তাদের মধ্যে ফ্রেশ ছিল। প্লাস নবনির্মিত ইসরায়েল রাষ্ট্র চতুর্দিক থেকে তার শত্রু দেশ দ্বারা ঘেরা। সেই সময় মাঝে মধ্যে আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধ হতো। তাই ইসরায়েলের প্রাইম মিনিস্টার ডেভিড বেনগুরিয়ান মনে করত ইসরায়েলের অস্তিত্বের জন্য একটা মজবুত নিরাপত্তার দরকার রয়েছে। তাই তারা পরমাণু বোম তৈরি করবে। কিন্তু সেই সময় এই অ্যাডভান্স অস্ত্রটা তৈরি করার জন্য তাদের কাছে কোনো টেকনোলজি ছিল না। তারা সাহায্যের জন্য ফ্রান্সের দিকে তাকায়, কারণ 1956 সালে সুয়েজ ক্রাইসিসের পর তারা বন্ধু হয়ে গিয়েছিল। ফ্রান্স তাদের নেগাব ডেজার্টে পরমাণু চুল্লি তৈরি করতে সাহায্য করে আর তাদের কলোনি দেশ থেকে ইউরেনিয়াম নিয়ে এসে তাদেরকে সাপ্লাই করত। তাদের এই প্রোগ্রামটা এতটাই গোপন ছিল যে এমনকি আমেরিকার স্যাটেলাইটও বুঝতে পারেনি। তারা মাটির নিচে হিডেন ল্যাবরেটরি আর স্ট্রাকচার তৈরি করেছিল। মনে করা হয় 1967 সালের মধ্যে ইসরায়েল নিউক্লিয়ার বোম তৈরি করে ফেলেছিল। কিন্তু বিশ্ব এই বিষয়ে জানতে পারে 1986 সালে। মর্দেচাই ভেনেনিউ, একজন ইসরায়েলি নিউক্লিয়ার টেকনিশিয়ান, ইসরায়েলের এই নিউক্লিয়ার অস্ত্রের ব্যাপারে সে লিক করে দেয়। তারপর থেকে বিশ্ব শিওর হয়ে যায় যে ইসরায়েলের কাছে পরমাণু বোম রয়েছে। তবে ইসরায়েল এখনো অফিসিয়ালি স্বীকার করেনি যে তাদের কাছে পরমাণু বোম রয়েছে, আর তারা টেস্টও করেনি। কিন্তু এক্সপার্টরা মনে করে তাদের কাছে 90 থেকে 200টা ওয়ারহেড রয়েছে। নিউক্লিয়ার ক্লাবে জয়েন হওয়া 7 নম্বর দেশটা হলো ভারত। ভারত সবসময় দুটো শত্রুপূর্ণ দেশ চায়না আর পাকিস্তানের মাঝে ট্রাপ ফিল করত। এই কারণে ভারত পরমাণু বোম বানাতে চায়। শুরুতে ভারত কানাডা থেকে আনা রিঅ্যাক্টরের রিসার্চ প্রোগ্রাম চালু করে। ভারত দাবি করে যে তারা বোম বানাচ্ছে না। কিন্তু 1974 সালে তারা রাজস্থানের মরুভূমিতে একটা টেস্ট করে আর এর কোড নাম রাখা হয় স্মাইলিং বুদ্ধা। কিন্তু ভারতের এই সাকসেসফুলি টেস্টটা দেখে গোটা বিশ্ব শক হয়ে যায় আর কানাডা, আমেরিকা ভারতের উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয়। তবে ভারত পারমাণবিক শক্তিধর দেশ হিসাবে স্বীকৃতি পায় 1998 সালে রাজস্থানের পোখরানে 5টা পরমাণু বোম টেস্টের পর। তবে ইন্ডিয়ার নো ফার্স্ট ইউজ পলিসি ঘোষণা করে। এর অর্থ ভারত শপথ নিচ্ছে তারা পরমাণু বোম তখন ইউজ করবে যদি কোনো দেশ তাদের উপর প্রথম পরমাণু দিয়ে হামলা করে। এই রেসের 8 নম্বর দেশটা ছিল সাউথ আফ্রিকা। কিন্তু এদের পারমাণবিক অস্ত্র তৈরির গল্পটা একটু অন্যরকম। সাউথ আফ্রিকার হাতে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ পারমাণবিক অস্ত্র তৈরির মূল উপাদান প্রাকৃতিক ইউরেনিয়ামের মজুদ। 1970 সালের দিকে সাউথ আফ্রিকা একেবারে একা হয়ে যায়। গোটা বিশ্ব তাদের বর্ণবিদ নীতির কারণে নিন্দা করত। তাদেরকে বিশ্বের অনেক দেশ বয়কট করে। এছাড়া তার প্রতিবেশী দেশ অ্যাঙ্গোলা সোভিয়েতের নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। তাই তাদের নিরাপত্তার জন্য পরমাণু অস্ত্র চাই। 1979 সালে একটা আমেরিকান স্যাটেলাইট সাউথ আফ্রিকার নিয়ন্ত্রণে থাকা একটা আইল্যান্ডের কাছে ইন্ডিয়ান ওশেনে একটি রহস্যময় আলো দেখতে পায়। তারা শিওর ছিল এটা সাউথ আফ্রিকা ইসরায়েলের যৌথ পারমাণবিক পরীক্ষা। 1980 দশকের মধ্যে দক্ষিণ আফ্রিকা 6টা পারমাণবিক বোম তৈরি করে ফেলে। কিন্তু তারা ইসরায়েলের মতো কখনোই আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। কিন্তু 1990 দশকে সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে আর সেই সাথে সাথে এখানের বর্ণবিদ্বেষ কমে যায় আর সোভিয়েতের আক্রমণের আতঙ্ক শেষ হয়ে যায়। কিন্তু তারা নতুন সরকারের হাতে পরমাণু হাতিয়ার হস্তান্তর করতে চায়নি। আর তারা যা করে তা কোনো দেশের পক্ষেই সম্ভব নয়। তারা স্বেচ্ছায় সমস্ত পারমাণবিক অস্ত্রকে ধ্বংস করে ফেলে, তাদের ডিজাইনকেও নষ্ট করে দেয় আর সমৃদ্ধ ইউরেনিয়ামকে একটি পারমাণবিক ভল্টে সংরক্ষিত করে রাখে। সাউথ আফ্রিকায় একমাত্র দেশ যারা নিজেরাই পরমাণু বোম তৈরি করে আবার নিজেরাই নষ্ট করে দেয়। 9 নম্বর দেশটা হলো পাকিস্তান। পাকিস্তান শুরু থেকেই ভারতকে শত্রুর দেশ হিসাবে ভয় পেত। কিন্তু তাদের ভয়টা আরো গুরুতর হয়ে যায় যখন 1974 সালে ভারত পরমাণু বোম টেস্ট করে। সেই সময় পাকিস্তানের প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টো একটা ফেমাস প্রতিজ্ঞা করেছিল, প্রয়োজন পড়লে আমরা ঘাস খাবো তবু আমরা বোম বানাবো। তারা ইন্ডিয়াকে কোনোভাবেই তাদের উপর দাদাগিরি করতে দেবে না। এই প্রোগ্রামের হিরো ছিল আব্দুল কাদির খান। সে নেদারল্যান্ডের একটি ফ্যাসিলিটিতে ইউরেনিয়াম এনারিচের কাজ করত। সে একদিন পাকিস্তানের প্রাইম মিনিস্টার জুলফিকার আলী ভুট্টোকে নেদারল্যান্ড থেকে একটা চিঠি পাঠিয়ে জানায় আমি পাকিস্তানকে পরমাণু বোম তৈরি করতে সাহায্য করব। আর ভুট্টো থেকে পারমিশন দিয়ে দেয়। আর পারমিশন পাওয়া মাত্রই কাদির খান ইম্পর্টেন্ট টেকনিক্যাল ইনফরমেশন ব্লুপ্রিন্টকে চুরি করে পাকিস্তানে পাঠিয়ে দেয়। সেই সাথে সাথে চায়নাও তাদের সাহায্য করে আর তারা ফাইনালি বোমও বানিয়ে ফেলে। 1998 সালে ইন্ডিয়ার পরমাণু বোম টেস্টের 2 সপ্তাহ পরেই পাকিস্তানও রিপ্লাই দেয়। তারা রাস্কো পাহাড়ি অঞ্চলে 5টা বোম পরীক্ষার মাধ্যমে তাদের প্রথম পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। ফাইনালি তারাও নিউক্লিয়ার ক্লাবে জয়েন হয়ে যায়। 10 নম্বর দেশটা হলো উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার ফাউন্ডার কিম ইল সাং বিশ্বাস করত নর্থ কোরিয়ার শাসনকে টিকিয়ে রাখতে হলে অবশ্যই তাদের নিউক্লিয়ার হাতিয়ারের দরকার রয়েছে। কিম মনে করে নিউক্লিয়ার হাতিয়ার ছাড়া আমেরিকা তাদের উপর যে কোনো সময় অ্যাটাক করে দেবে। শুরুর দিকে তারা সোভিয়েতের সাহায্য নেয়, তাদের অনেক বিজ্ঞানীকে সোভিয়েতরাই প্রশিক্ষণ দেয়। কিন্তু পরবর্তীতে সোভিয়েতরা তাদের আর হেল্প করেনি। তাই 1970 সালের দিকে উত্তর কোরিয়া ঠিক করে তারা নিজেরাই বোম তৈরি করবে, কারণ তাদের কাছে রয়েছে বিশাল ন্যাচারাল ইউরেনিয়ামের মজুদ। অন্য কোনো দেশের কাছে তাদের হাত পাততে হবে না। মনে করা হয় তারা পাকিস্তানের থেকে বোম বানানোর ডিজাইনকে ক্রয় করে। 2006 সালে তারা তাদের প্রথম বোমকে টেস্ট করে পাহাড়ের একটা সুড়ঙ্গের নিচে। এটা ছিল একটা ছোটখাটো এক্সপ্লোশন, কিন্তু কাজ করে যায়। এরপর 2009 থেকে 2013 মধ্যে তারা বড় বড় বোম টেস্ট করা শুরু করে। বর্তমানে তাদের কাছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল রয়েছে যা এমনকি আমেরিকা পর্যন্ত পৌঁছাতে পারবে। এই কারণে আমেরিকা উত্তর কোরিয়ার সাথে লড়াই করতে ভয় পায়, কারণ কিম বলে রেখেছে আমেরিকা যদি তাদের সামান্য অ্যাটাক
করে তাহলে তারা এই মিসাইলটাকে ছেড়ে দেবে। মনে করা হয় তাদের কাছে 40টারও বেশি পরমাণু রয়েছে, যা আমেরিকাকে ম্যাপ থেকে মুছে ফেলার জন্য যথেষ্ট। এই হলো সেই 10টা দেশ যারা পরমাণু বোম তৈরি করে। কিন্তু এমনও অনেক দেশ রয়েছে যারা এই হাতিয়ারটাকে তৈরি করার চেষ্টা করেছে। যেমন ইরাকে সাদ্দাম হোসেন নিউক্লিয়ার বোম বানানোর চেষ্টা করে, কিন্তু 1981 সালে ইসরায়েল তা নষ্ট করে দেয়। লিবিয়ায় গাদ্দাফিও বোম বানানোর চেষ্টা করে। সে এমনকি পাকিস্তানের বিজ্ঞানী আব্দুল কাদির খানের থেকে বোমের ডিজাইনও ক্রয় করেছিল, কিন্তু আমেরিকা তার উপর নিষেধাজ্ঞা লাগিয়ে দেয়। আসলে পরমাণু বোম বানানো যতটা রিস্ক, তার থেকেও বহুগুণ বেশি রিস্ক হয়ে যায় যদি বোম বানাতে গিয়ে ধরা পড়ে যায়। এর সবথেকে বড় উদাহরণ হলো ইরান। তাদের পরমাণু প্রোগ্রামকে রোকার জন্যই আজকের এই যুদ্ধটা। যদিও এর আগে তাদের নিউক্লিয়ার প্রোগ্রামকে বহুবার ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু বর্তমানে রেজিম চেঞ্জ করে এই প্রোগ্রামকে ভেঙে ফেলার মাস্টার পরিকল্পনা চলছে।